गुड मर्निंग बंधुरा आमी ঐন্দ্রিলা আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। সুন্দরবন নামটা মনে এলেই চোখে ভাসে ঘন সবুজ বাদাবন আর অতি অবশ্যই বাঘ, হরিণ, কুমির ইত্যাদি। কারুর কারুর মনে জমিয়ে খাওয়া দাওয়ার ছবিও ভেসে আসে। তবে আমার আজকের এই ভিডিও কিন্তু একদমই সেরকম কোনো ভিডিও নয়। আজকের ভিডিওতে আমি যাব এক অন্য সুন্দরবন দেখতে। তাই আপনার যদি মনে হয় এই ভিডিওটা দেখার দরকার নেই তাহলে এক্ষুনি অফ করে দিতে পারেন। আর যদি তাও মনে হয় যে দেখব, সেই অন্য সুন্দরবনকে চিনব, তাহলে অনুরোধ একদম শেষ পর্যন্ত দেখুন। দিনটা ছিল 13ই জুলাই 2025। আপনারা জানেন যে আমি গাছের কথা নামের একটি ফেসবুক গ্রুপের সক্রিয় সদস্য। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই গ্রুপের সদস্যরা বর্ষাকালে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বেড়ায়। আমিও এরকম বিভিন্ন ট্রি প্লান্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করি। এই গাছের কথা গ্রুপে যার হাত ধরে আমার আসা, সেই সফিউলদা এবং রিমা বৌদির সাথে আমি আজকে সকালবেলা 6:30 নাগাদ শিয়ালদাগামী এক ট্রেনে উঠে বসলাম। আমরা যাব ক্যানিংয়ে। তার জন্য আমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে। শিয়ালদায় নির্দিষ্ট জায়গায় এই গ্রুপের অন্যান্য আরও কিছু সদস্য এলেন। সবাই মিলে একসাথে হই হই করে আমরা ট্রেনে চেপে বসলাম। 7:42-এর এই ক্যানিং লোকাল ক্যানিংয়ে পৌঁছবে 1 ঘন্টা 14 মিনিট পর। যত বেশি আমরা গন্তব্যের কাছাকাছি পৌঁছই, তত চারপাশটা সুন্দর সবুজ হয়ে ওঠে। ক্যানিংয়ে নেমে আমরা স্টেশনের কাছে প্রথমে সবাই জড়ো হলাম। যেহেতু অনেকে মিলে আছেন, তাই সবাই মিলে সবার নাম টামগুলো ঠিকঠাক করে লিখে নেওয়া হলো, যাতে কেউ কোনোভাবে মিস না হয়। সাধারণত যারা সুন্দরবনে ঘুরতে যান তারা ট্রেকার ধরে এখান থেকে গদখালি পর্যন্ত চলে যান। ক্যানিং স্টেশন থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সংগ্রহ করে নিয়েছিলাম। নির্দিষ্ট করে রাখা বাসে উঠে পড়লাম। আজকের দিনটা বেশ গরম। সকালবেলা রীতিমতন ভ্যাপসা গরম লাগছে। বাস চলতেই একটু হাওয়া দিল, তাতে আমরা একটু স্বস্তি পেলাম। রওনা দিলাম ক্যানিং থেকে। এবার গদখালির দিকে যাচ্ছি। ট্রেকারেও যাওয়া যায়। এবার আমরা এতজন মিলে আছি, আমরা একটা বাস বুক করে নিয়েছি এখান থেকে। মাতলা নদীর ওপর সেতু পেরিয়ে যাচ্ছি। এখান থেকে ছোট ছোট ম্যানগ্রোভ শুরু হয়ে গেছে, দেখা যায়। হোগলা নদীর ব্রিজ বেরোচ্ছে। অলরেডি আধ ঘন্টা হয়ে গেল আমরা চলেছি। 10:10 বাজে পৌঁছে গেলাম গদখালি। 50 মিনিট মতন সময় লাগলো। পুরো টিম আসছে পেছন পেছন, সামনেও আছে কিছু। আমরা মোট 35 জন এসেছি। গদখালিতে পৌঁছানোর পর তারপরে আমাদের যে নির্দিষ্ট করে রাখা বোট, সেখানে এবার আমরা একে একে উঠব। এই সময় জোয়ার চলছে, তাই অনেকগুলো বোট সামনের দিকে এসে দাঁড়িয়েছে। যদি ভাটা থাকতো তাহলে বোট থাকার জায়গা অনেক বেশি হতো। যেহেতু জোয়ার চলছে, সেই জন্য বোটগুলো একেবারে কাছাকাছি চলে এসেছে। অতি কষ্টে কসরত করে কোনোভাবে আমরা বোটে উঠলাম।
10:30 বাজে সকালবেলা। এই এখন আমাদের বোটটা ছাড়লো। এই যে ম্যানগ্রোভ গুলো নিয়ে যাওয়া হচ্ছে, এই ম্যানগ্রোভ এগুলো আজকে আর কি প্ল্যান্টেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এইটা হচ্ছে কাঁকড়া গাছ, তাই তো? এগুলো সব কাঁকড়া, সামনের দিকের গুলো কাঁকড়া মনে হয়। গর্জন পেছনের দিকে যেগুলো আছে 1000টা গাছ তো 4টিখানি না। এটা হোগল, এই নদীটা হোগল, তাই তো? এটা হোগল। আর ওইদিকে সরু চলে গেছে, এটা দুর্গাদুয়ার নদী। গর্জন গাছ আছে আর কাঁকড়া গাছ, যেটা কাঁকড়া ফুল হয়, কাঁকড়ার মতন দেখতে, লাল লাল। গদখালি থেকে আমাদের এখন 2 ঘন্টা মতন যেতে হবে। যাব ছোট মোল্লাখালি, সেখানেই মোটামুটি আমাদের গাছ লাগানোর কথা। এই পেছনে দেখা যাচ্ছে গাছগুলো রয়েছে, এইদিকে দেখাচ্ছিলাম যেটা। সবাই বসে আছি একসাথে পেছনে, মোট 35 জন আছি আমরা, সবাই মিলে যাচ্ছি। বোটে উঠে কিছুক্ষণ বাদেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ক্যানিং স্টেশন থেকে সংগ্রহ করে আনা সেই পেটাই পরোটা এবং আলুর দম। পেটাই পরোটা আর আলুর দম, আলুর দমটা ভালো, মানে শুকনো শুকনো। মানে এতটা পর্যন্ত দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এই ট্যুরটা কিন্তু ইউজুয়াল যে সুন্দরবন ট্রিপ হয় সেরকম নয়। যদিও আমি প্রথম থেকেই বলছি যে এটা ঠিক ইউজুয়াল ওয়াইল্ড লাইফ ট্রিপ নয়, কিন্তু তাও আমার একটু চোখ থাকেই যদি কিছু পাখি দেখতে পাওয়া যায় সেই জন্য। 2-1টা পাখি যে দেখিনি তা নয়, সুন্দরবনে আসলে অনেক রকমের মাছরাঙা পাওয়া যায়, একটু সতর্ক দৃষ্টি রাখলেই সেগুলো দেখা যায়। এছাড়াও আরও কিছু টুকটাক পাখি তো রয়েইছে। আমাদের এই গ্রুপে প্রতিভাবান ব্যক্তির কিন্তু অভাব নেই। সবাই মিলে গল্প, কবিতা, গান করতে করতে আমরা চললাম। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ, স্তব্ধ পন্থা বাড়ি, পাণ্ডুর বালুকা তটে। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সময় আকাশে বেশ মেঘ করে এসেছে, চারদিকটা দারুণ সুন্দর লাগছে। সকালটা যেরকম ভ্যাপসা গরম ছিল, মনে হচ্ছে এখন বৃষ্টি হয়ে সেই গরমের ভাবটা কেটে যাবে। একটু আগেই ওয়েদার ভীষণ আর কি চকচকে ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। কিন্তু মেঘলা হয়ে গেছে বলে দেখতে সুন্দর লাগছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি করে যেখানে যাওয়ার কথা ওই দিকে তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি। তবে এখানে আরেকটু ওয়েট করতে পারলে, আরেকটু ছবি টবি তুলতে পারলে আরও ভালো হতো। কালো আকাশ, তার মধ্যে আর কি বক উড়ে যাচ্ছে, যে সেটাও দেখতে ভালো লাগছে। তবে এই মুহূর্তে বৃষ্টি হলে যে আমরা গোলমালের মধ্যে পড়ব সে তো বোঝাই যাচ্ছে। যদিও সাথে ছাতা রয়েছে, তাও আমরা চেষ্টা করলাম একটু পা চালিয়ে তাড়াতাড়ি করে আমাদের নির্দিষ্ট যে গন্তব্য সেই দিকে যেতে। আজকে আমরা ম্যানগ্রোভ গাছ যেমন লাগাবো, তার সাথে সাথে এখানে একটি স্কুল রয়েছে, সেই স্কুলের বাচ্চাদের সাথেও আমরা একটু কথাবার্তা বলবো। তাদের জন্য আমরা কিছু উপহার এনেছি, সেই উপহারগুলো দেব। পেছনে সবাই আসছেন এই যে এখানে লাইন দিয়ে। এবার পরিবেশটা এত সুন্দর লাগছে, এরকম অভিজ্ঞতা আমাদের আগে কখনো হয়নি যে আমরা ম্যানগ্রোভ কখনো লাগাতে যাইনি। অন্যান্য গাছপালা ইত্যাদি লাগিয়েছি, এবং সেটার জন্য এখানকার যারা লোক, যারা ভূমিপুত্র, তাদের সাহায্য তো নিতেই হবে। তাদের তত্ত্বাবধানেই ব্যাপারগুলো হচ্ছে। এবার বেশিরভাগ গাছ আর কি
তারাই লাগাবেন, আমরা শিখতেও এসেছি খানিকটা। যাবার সাথে সাথে আমাদের দারুণভাবে বরণ করে নিল বাচ্চারা। আমরা এখন আছি আমাদের এখানকার 6 নম্বর গ্রামের সদস্য শ্রীমতী রীতা সর্দারের বাড়িতে। সেখানে আমরা গাছের কথার পক্ষ থেকে বাচ্চাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। সেগুলো একে একে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে। রয়েছে একটি করে ছাতা, আছে খাতা, পেন্সিল এবং কলমের একটি সেট, আর জলের বোতল, চকলেট। এগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দেবো। আমাদের যারা সংস্থার যারা অ্যাডমিন আছেন বা সদস্য আছেন তারা একে একে করে তুলে দেবেন বাচ্চাদের হাতে। আর তারপরে আমরা গাছ লাগাবো, ম্যানগ্রোভ লাগাবো। সেটা একটু পরে হবে, মানে একটু ভাটা হলে তারপরে সেইখানটা আমরা লাগাতে পারবো। তো ততক্ষণে আমরা বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো এবং আজকে দুপুরে আমরা তাদের সঙ্গে এখানে লাঞ্চ করব। তাদের সঙ্গে আমরা আজকে একটা বেলা কাটাবো। আপনারা একটু সুশৃঙ্খলভাবে দাঁড়াবেন। আমাদের যারা অ্যাডমিনগণ আছেন তাদের অনুরোধ করব যে সব রেডি করে তাদের হাতে সমস্ত গিফটগুলো তুলে দেওয়ার জন্য। নমস্কার। এই লাইভ যদি কেউ না পাও সে বলবো। উপহার পেয়ে বাচ্চারা সত্যি ভীষণ খুশি হয়েছে। তাদের খুশি খুশি মুখগুলোই বলে দিচ্ছে যে আজকের অনুষ্ঠান পুরোপুরি সার্থক। উপহার পাবার পর এরপর বাচ্চাদেরও খাওয়া দাওয়ার পালা। এই পুরো ব্যাপারটাই স্পন্সর করেছে গাছের কথা। আমাদের মাত্র 700 টাকা করে মাথা পিছু চাঁদা লেগেছে। আর সেটা ছাড়া বহু সহৃদয় ব্যক্তি নিজের থেকেও অনেক ডোনেশন দিয়েছেন যাতে কিনা এই গোটা ঘটনাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। এরপর আমরা গাছের কথা গ্রুপের অ্যাডমিনদের কথা শুনব। ফেসবুক গ্রুপ গাছের কথার পক্ষ থেকে আমরা গোটা বর্ষাকাল জুড়েই সারা বাংলা জুড়ে গাছ লাগানোর প্রোগ্রাম করি। এখানে নতুনের খোঁজে বলে রেলওয়ে দপ্তরের একটা এনজিও, তাদের সঙ্গে আমাদের অপূর্বদাও তাদের মেম্বার। অপূর্বদার সোর্সে আমাদের তাদের সঙ্গে আলাপ। আমরা যৌথভাবে ঠিক করি যে এই সুন্দরবনের দ্বীপে যতটুকু পারি আমাদের সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে কিছু আমরা কাজ করব। তো 1000 ম্যানগ্রোভ গাছ আমরা নিয়ে এসেছি, গর্জন এবং কাঁকড়া গাছ। তার সাথে এখানে যে স্কুল ছিল আপনারা দেখেছেন, কিছু বাচ্চা, তাদের জন্য আমরা কিছু জিনিসপত্র, খাতা, ছাতা, পেন ইত্যাদি নিয়ে এসেছিলাম। এবং সবচেয়ে সুখের কথা, মানে এটা বলতেই হয়, গাছের কথা মেম্বাররা কোনো সময় পিছিয়ে থাকে না। আমাদের এইটা যখন আমরা প্রাথমিক বাজেট ঠিক করি, আমি আর অপূর্বদা বলে হিসেব হয়ে প্রথমে ঠিক হয়েছিল 30,000 টাকার মতো খরচা হবে, কিন্তু পরে প্র্যাকটিক্যালি দেখা গেল সেটা বাড়তে বাড়তে 40+ হয়ে যাচ্ছে। তা আমরা একটু ভাবতেই গেছিলাম যে এত টাকা কিভাবে হবে, কারণ সবার কাছ থেকে এত বেশি টাকা চাওয়াটা আমরা অভ্যস্ত নই। তো ঠিক আছে, আমরা মানে সবার জন্য যেটা ঠিক করেছিলাম 700 টাকা সেটাই নিলাম। কিন্তু সুখের খবর যেটা, আমাদের গাছের কথার মেম্বাররা স্বতঃস্ফূর্তভাবে এটা শোনার পরে আমরা কারোর কাছে চাইনি, কিন্তু আমরা শুধু বলেছিলাম যে এটা এই খরচা হবে, আমরা ভাবছি কি করা যায়। আমরা প্রায় আমাদের যা খরচা সেটাকে এক্সিড করেও আমরা ডোনেশন পেয়েছি। তারপরে আরো বাড়তি কিছু জিনিসপত্র আমরা কিনতে পেরেছি। তো গাছের কথা মেম্বারদের জন্য হাততালি ও খাওয়া গেছে। যে কোনো সময় বললেই গাছের কথা অভিনব সেন। আর এখানে এরপরে খাওয়া দাওয়ার পালা। সুন্দরবনে এলে সাধারণত আমরা যে ধরনের খাবার দাবার খেতে বা যেভাবে খেতে অভ্যস্ত, এটা কিন্তু দেখাই যাচ্ছে একেবারেই সেরকম আয়োজন নয়। আমরা আগে থেকে চাঁদা তুলে এদেরকে দিয়েছিলাম এবং তারাই নিজেরা আমাদের জন্য অত্যন্ত যত্ন সহকারে রান্না করেছেন। খাওয়া দাওয়ার পর তারপরে ম্যানগ্রোভ গাছ লাগানোর পালা।
এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের ক্ষেত্রে একেবারেই নতুন। আমরা আগে কোনোদিনও ম্যানগ্রোভ গাছ লাগানোর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। আমাদের এটা ভেবেই ভালো লাগছে যে আবার যখন সুন্দরবন আসব, যখন এই খাড়িগুলো দিয়ে বোট চালিয়ে যাব, তখন গাছগুলোর দিকে তাকালে মনে হবে যে এর মধ্যে আমাদেরও ছোট্ট কিছু অবদান রয়েছে। কোনো কোনো গাছ হয়তো আমাদেরই সদস্যরা নিজের হাতে লাগিয়েছেন। এই ভাবনাটাই কিন্তু অনেক বড়। একটা জিনিস আমরা যে শুনেছি যে ম্যানগ্রোভ লাগানো খুব একটা দরকারি কিছু না, কারণ নিজে থেকেই তো হয়। তো তাহলে এইটার সপক্ষে মানে আমরা কেন লাগালাম আজকে ম্যানগ্রোভ? ম্যানগ্রোভকে যদি নিজের মতো থাকতে দেওয়া হয় তাহলে কিছু লাগাতে হবে না, তারা নিজের মতোই বাড়িয়ে দেবে। হ্যাঁ, ম্যানগ্রোভ যদি একটা ফরেস্ট হয় যেখানে কোনো মানুষজন নেই, ঠিক, তাহলে সেখানে একটা ম্যানগ্রোভ থেকে আরেকটা হবে, গাছ ছড়াবে, সব হবে। কিন্তু যখনই আমরা বসতি তৈরি করছি তখন এই যে নৌকোগুলো আর যাওয়ার জন্য এই করার জন্য বিভিন্নভাবে গাছপালা কাটা হচ্ছে, তাহলে ন্যাচারাল যে ওরা বাড়ে সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হচ্ছে বলে ঠিকমতো গাছগুলো বাড়তে পারছে না। আর তারপরেও তো আছে এত লোক যে বাস করছে, তাদের দৈনন্দিন জীবনের জন্য গাছ কাটতে হচ্ছে, কখনো কাঠের জন্য, কখনো জ্বালানির জন্য, কখনো ছোটোখাটো ওই যে নৌকোর তপ্পি মারা বা ইত্যাদি, সেই জন্য বিভিন্নভাবে গাছ কেটে কেটে ম্যানগ্রোভ কমে যাচ্ছে। এবার এইটাকে রিপ্লেস করার জন্য মানে আর্টিফিশিয়ালি ম্যানগ্রোভ লাগাতে হচ্ছে। সত্যি সত্যিই যদি কোনো মানুষ না থাকে, গভীর জঙ্গলে দেখো লাগাতে যাচ্ছে না, সেখানে ন্যাচারালি বাড়ছে। কিন্তু যেখানে মানুষের হ্যাবিট্যান্ট আছে সেখানে লাগাতে হচ্ছে, কারণ মানুষই হচ্ছে জঙ্গলের কোনোভাবে বাধা দিচ্ছে বৃদ্ধি হতে। তো সেইটা মেকআপ করার জন্যই আমরা বিভিন্ন অর্গানাইজেশন ম্যানগ্রোভ গাছ লাগানো হয়। আমরা যেমন 1000 গাছ আজকে নিয়ে এসেছিলাম, প্লাস ওরা একটা এক্সট্রাই বললো যে নেট লাগিয়ে ঘিরে দিলে আরও ভালো হবে, সেটাও আমরা ব্যবস্থা করছি। আর আমরা তো শুনেছি মানে ম্যানগ্রোভ না থাকলে সুন্দরবন বা কলকাতা ধ্বংস হয়ে যাবে। যে কোনো ম্যানগ্রোভই হচ্ছে এই যে যখন সমুদ্রের দিক থেকে ঘূর্ণিঝড়ের দাপটটা আসে, ঠিক, ফার্স্ট ফ্লাশ যেটা, সেটাকে প্রথম আটকায় কিন্তু এই ম্যানগ্রোভ গাছেরা। এবার ম্যানগ্রোভ যত ঘন হবে তাহলে ঝড়টা সেখানে অনেকটা মিটিগেটেড হয়ে যাবে। যেটা আমরা এই গত বছরের একটা বড় ঝড় আসছিল না, নামটা ভুলে গেলাম, যেটা ভিতরকণিকাতে এসে মানে উড়িষ্যায় ঢুকছিল, সবাই আশঙ্কা করছিল ভয়ঙ্কর রকমের ক্ষতি হবে, কিন্তু না, এই বছরই মানে মাস 6 আগে তা সেটা কিন্তু ভিতরকণিকার ম্যানগ্রোভে আটকে দেওয়ার জন্য শহরাঞ্চলে অত ক্ষতি হয়নি। অ্যাকচুয়ালি আমাদের ক্ষতি তো মাপা হয় শহরাঞ্চলে ক্ষতি দিয়ে, সেখানে গিয়ে মিডিয়া আছে, 4টে লোক মরল তবে ক্ষতি। হ্যাঁ, ওই গ্রামের মধ্যে কোথায় কী হলো ও তো দেখতে পাচ্ছে না লোকে। তো ম্যানগ্রোভটাই কিন্তু সেটা আটকাতে পারে। কাজে যত ঘন ম্যানগ্রোভ হবে তত সুন্দরবনের মানে মানুষের পক্ষে ভবিষ্যতের এই ব্যাপারটা ভালো হবে। বেশ বৃষ্টি যাওয়ার সময় এই রাস্তাটাই যতটা ভালোভাবে যেতে পেরেছি, এখন তো সেটা যাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটু আগে যেরকম শুকনো ওয়েদার পেয়েছি, সেরকম এখন একেবারেই তার বিপরীত। চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই ছোট্ট সবুজ গ্রামটার উপর। বৃষ্টি তো আমি অনেকই দেখেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৃষ্টি দেখেছি, কিন্তু এই বর্ষার সুন্দরবনের বৃষ্টির চিত্রটি বহু বছর আমার মনে গাঁথা হয়ে থাকবে। এগুলো মাছ ধরার জন্য রেখেছে, আমাকে বলছিল ছোট ছোট চিংড়ি মাছ জাতীয় জিনিস, এবং চিংড়ি মাছ ধরা হয় আর কি। এগুলো এখন দিয়ে বোধহয় ঢুকে আর বেরোতে পারে না, এরকম বেশ অনেকগুলো রাখা আছে পরপর। লাগলো এই অন্যরকম সুন্দরবনের ভিডিও আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করুন।
আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।